প্রিয় দর্শক, আপনি দেখছেন গ্রিন টেলিভিশনের প্রশ্নোত্তরের আয়োজন। আজকে আমাদের প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী এবং ঢাকা মহানগর উত্তরের আমির তিনি। মোহাম্মদ সেলিম উদ্দিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে পেয়ে এই মুখোমুখি প্রশ্ন করবার সুযোগ পেয়ে আমার ভালো লাগাটা বেড়ে গেছে আরও। আমি শুরুতেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে 2024-এর যে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো এবং 2026-এর শুরুতেই আমরা একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন পেলাম এবং যে নির্বাচনের মধ্য দিয়ে এরই মধ্যে দেশের সরকার গঠিত হয়েছে। এই যে নতুন সরকার, আপনারা বিরোধী দলে রয়েছেন, নতুনভাবে বাংলাদেশের এগিয়ে চলে, এই সব কিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য আপনার মূল্যায়ন কী? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আমরা জানি 2024 সালের 5ই আগস্ট দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র বিপ্লব হয়েছে বা আপামর জনতার বিপ্লব হয়েছে। এবং এই বিপ্লবের পরে আমরা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করি। এই গভর্নমেন্টের মেইন এজেন্ডা 3টা ঠিক করা হয়েছিল। একটা হলো জাতীয় নির্বাচন, সংস্কার এবং বিচার। তা আমরা দেখেছি ইউনূস সরকার বিচারের কিছু উদ্যোগ নিয়েছে। কিছু বলতে গেলে মূল আসামি, মূল ব্যক্তি যিনি দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন স্বৈর শাসনের মাধ্যমে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আরও কিছু বিচার চলমান আছে। সংস্কারের জন্য তিনি একটা ঐক্যমত কমিশন গঠন করেছিলেন, তিনি এর প্রধান ছিলেন। প্রায় 30টা পলিটিক্যাল পার্টিকে মাসের পর মাস ঐক্যমত কমিশনের সচিব সাহেব আহ্বান করেছেন এবং তারা তাদের অন্যান্য সকল কাজ বাদ দিয়ে সংবিধান সংস্কারের জন্য, দেশে একটা পরিবর্তনের জন্য তারা একযোগে কাজ করেছেন। আমরা দেখেছি যে এই ঐক্যমত কমিশনে একটি রাজনৈতিক দল এবং তার যে প্রতিনিধি ছিলেন তিনি নানা ঘুরিয়ে ফিরিয়ে, নানাভাবে সময় নষ্ট করে, নানা অজুহাত তৈরি করে, নোট অফ ডিসেন্ট দিয়ে নানা ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেছেন। শেষমেশ ওনারা দেখেছেন যে এটা মানা ছাড়া হবে না, এই জন্য ওনারা ঐক্যমত কমিশনে জুলাই সনদ এবং এই সনদের সে ধরনের একটা স্বীকারোক্তিও কিন্তু এর মধ্যে পার্লামেন্টে দিয়েছে। ধন্যবাদ ওনাকে, যিনি সরল স্বীকারোক্তি দিয়ে জাতিকে অন্তত ধোঁয়াশা থেকে রক্ষা করেছেন যে ওনারা কী জন্য আসলে এটা মেনে নিয়েছিলেন। ওনার ভেতর আর বাহির যে এক ছিল না, এটা উনি প্রমাণ করেছেন। তো সেই ধারাবাহিকতায় নির্বাচন হলো। আমাদের কথা ছিল নির্বাচন এবং গণভোটটা আলাদাভাবে হবে, সেপারেট হবে। নির্বাচনের আগে গণভোট হবে, এর ভিত্তিতে সংস্কার হবে, সংস্কারের আলোকেই জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আসলে বিএনপি শুরু থেকে এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ডের নীতি গ্রহণ করেছিল। তো তাদের কথাই সেটা প্রমাণ হলো। এখন তারা এসে এই নির্বাচনটা হলো, যেটা যদি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, অন্তত মাঠে মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে এখানে কারসাজি করা হয়েছে বলে বিভিন্ন ধরনের শত্রু বলছে। এটা বিএনপির কিছু কিছু নেতার মুখেও তারাও বলতেছে এটা যোগসাজশে নির্বাচন হয়েছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে সেক্ষেত্রে দলীয়গতভাবে আপনারা কোনো পদক্ষেপে যাবেন কিনা? আমরা তো এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা পার্লামেন্টে সব হিসাব নিকাশ করে দেখেছি যে এখন যদি আমরা যে রেজাল্ট হয়েছে এটা না মানি তাহলে দেশে একটা আনরেস্ট ক্রিয়েট হবে। সেই সুযোগটা পতিত স্বৈরাচারের লোকেরা, ফেসিবাদের লোকেরা নেওয়ার সমূহ আশঙ্কা আছে। তা আমরা আমাদের প্রিয় দেশে তো অকল্যাণ চাই না। হয়তো আমরা ক্ষমতায় যেতে চেয়েছিলাম, ক্ষমতায় যেতে পারি নাই। আমরা তো এর আগে বিরোধী দলেও ছিলাম না, প্রধান বিরোধী দলে ছিলাম না, 3rd 4th বিরোধী দলে ছিলাম। তো এখন তো প্রধান বিরোধী দলের পজিশনে আসছে, এখান থেকেও আমরা কথা বলতে পারবো। এই কারণে বৃহত্তর স্বার্থে আমরা কিছু সিটের ব্যাপারে কোর্টে আশ্রয় নিয়েছি, কোর্টে মামলা করেছি আমরা। আর বাকিগুলো বলতে পারেন ওভারঅল মনের কষ্ট সহকারে আমরা মেনে নিয়ে পার্লামেন্টে, মানে দেশের প্রচলিত আইনের মধ্য দিয়ে আপনারা আসলে আমরা চাচ্ছি দেশটা আগে যায়। কিন্তু কথা হলো বিএনপি, আমরা আশা করেছিলাম যে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে শপথের ব্যবস্থা নেওয়া হলো, 2টা শপথনামা হয়েছে। জামাত ও অন্যান্য বিরোধী দল আমরা 2টা শপথ নিয়েছি, কিন্তু বিএনপি সে শপথ নেয় নাই, সংবিধান সংস্কার পরিষদের। এটা করে বিএনপি যে কি পরিমাণ জাতির অনাস্থার সম্মুখীন হয়েছে
মানুষের মনে কষ্ট দিয়েছে, এটা শুধু একটা ভোট আসলেই তারা বুঝতে পারবে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবারই অঙ্গীকার করছেন যে সংস্কারের প্রসঙ্গগুলো নিয়ে যে সংস্কার ওনার কথার হবে মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। এবং জুলাই জুলাই সনদ বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি আছে। কোথায় কোথায় ফাঁকি দিচ্ছেন? ফাঁকিটা হলো উনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ সংবিধান সংশোধন করা হবে, ওনার সংশোধন করা হবে, অ্যামেন্ডমেন্ট করা হবে। অ্যামেন্ডমেন্টের কতগুলো লিমিটেশনস আছে, আপনি সংবিধানের কতগুলো পার্মানেন্ট বিষয় আছে যেটা অ্যামেন্ডমেন্ট করে এটা সংস্কার করা যায় না, বদলানো যায় না। এই জন্য আমরা বলছি সংস্কার করতে হবে, এবং লেখাই আছে। আপনারা সংস্কারের খুব যদি স্পেসিফিক কোন কোন জায়গায় আসলে মানে সংস্কারটা চাচ্ছেন এটা তো এবং পরিষ্কার। সংশোধনের যেমন আমরা সংস্কারের বিচার পার্থক্য বিভাগের কি সংস্কার চাচ্ছি। বিচার বিভাগের যে ঐক্যমতটা হয়েছিল, আলাদা সচিবালয় হবে, বিচারক নিয়োগের ক্ষেত্রে আলাদা বডি থাকবে, এই যে কতগুলো বিষয় বিচার বিভাগের ব্যাপারে, কিন্তু ওনারা মানতেছেন না, ওটা ল্যাপস করে দিচ্ছেন, ওনারা নতুন করে আইন করবেন। তাই এই অধিকার ওনাদেরকে কে দিল? জনগণ অধিকার দিল যে আপনারা যেটা আগে ঐক্যমত হয়েছে এটার ভিত্তিতে সংস্কার করবেন। আপনারা এটা না মেনে নিজেদের মতো করা, তার মানে তো আপনাদের মতো আপনারা করতে চাচ্ছেন, আপনাদের সুবিধা মতো। এখানে না স্বাধীন দুদক কমিশন ওনারা বাদ দিয়ে দিয়েছেন, ওনারা নিজেরা করবেন। তারপরে ব্যাংক রেজুলেশন যে আইন করা হয়েছিল, বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য, পাচার বন্ধ করার জন্য, ব্যাংক করাপশন বন্ধ করার জন্য, এটাকে ওনারা আইন সংশোধন করে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, এদেরকে আবার পরিচালনা পর্ষদে আনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়গুলো বাতিল করে দেওয়া হয়েছে বা বলা হচ্ছে যে পরে আরো পরিমার্জিত সুন্দর করে আনা হবে, আপনারা কি এইখানে এক ধরনের আশঙ্কা এটা দেখছেন? টোটালি একটা ফ্রড, মানে এটা একটা জাতির সামনে এটা মোলা ঝোলানো। ওনাদের এটা দরকার নাই তো, এই মাতবাড়ি করার তো কোনো দরকার জনগণ ওনাদেরকে দেয় নাই। ওনারা ঐক্যমতের সাথে ঐক্যমত পোষণ করেছেন, সবাই মিলে আমরা সাইন করেছি। ওখানে সুস্পষ্ট লেখা আছে যে পার্লামেন্ট মেম্বার যারা হবেন তারাই সংস্কার পরিষদের মেম্বার হবেন। তো এইটা তো ওই জায়গায় আলোচনা হবে, পার্লামেন্ট মেম্বাররাই সংবিধান সংস্কার পরিষদের যারা মেম্বার হবেন, অর্থাৎ পার্লামেন্ট মেম্বাররাই, তারা ওই জায়গায় এটা কার্যকর করবেন। কোনো আলোচনা থাকলে ওখানে করবেন, ওনাদের একক সংখ্যাগরিষ্ঠ জুড়ে ওনারা একটা আইন রচনা করবেন, আর পার্লামেন্টে দিবেন। ওরা হা হা বললে তো সব দলীয় অনুগত সবাই হাই তো বলবে, তাহলে বিরোধী দলের বা জনগণের মতামতের প্রতিফলনটা কোথায় হলো? ওনারা কিন্তু সেখানে দাবি করছেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসেছেন, আর সেই জায়গাটা থেকে তাহলে তো একক সংখ্যাগরিষ্ঠতা কত পার্সেন্ট পেয়ে এসেছেন? 51%। নানা পলিসি করে, ফেসিবাদের সমর্থন নিয়ে, নানা জনের কাছে পায়ে হাতে ধরে, দেশে বিদেশে নানা তেল মালিশ করে। তো এরপরেও তো 70% ভোট দিয়েছে তো সংস্কারের পক্ষে। হা ভোট যেটা, কোনটা বেশি বড়? 70% বড় না 51% বড়? ওনাকে তো আগে 70% মানতে হবে, দেন না 51%। এই যে নির্বাচনে আপনার কথার মধ্যে এসেছে যে জামাত ইসলামের আগে আসলে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম হচ্ছে, পঞ্চম না, দ্বিতীয় বা আমরা এবার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছেন। এই বিশাল জনসমর্থন পাওয়ার পেছনে মূল কারণ কি বলে মনে করেন আপনারা? এটার একটা বড় কারণ হলো প্রচলিত রাজনৈতিক যে দলগুলো, বিএনপি, আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা। কারণ এই দলগুলো মানুষের সাথে কখনোই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে বিএনপি সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, কিন্তু 3 জোটের রূপরেখা তারা মানে নেই, বাস্তবায়ন করে নেই। বিভিন্ন সময় জনগণের সাথে দেওয়া ওয়াদা তারা লঙ্ঘন করেছে। ফলে এই দুইটা দলের পরে তো তৃতীয় দল তো তাকে জামাত ইসলাম নাম্বার 1। তৃতীয় হলো জুলাই আন্দোলনে জামাত ইসলামের ভূমিকা, বিশেষ করে গত 17 বছর আওয়ামী রেজিমের সময় জামাতের উপর যে টর্চার হয়েছে, মিথ্যা মামলা দিয়ে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হয়েছে। এগুলোর বেনিফিট, এগুলোর মানুষ সিম্পেথি জামাতের প্রতি এসেছে। এবং জামাতের সামাজিক এবং মানবিক যে কার্যক্রমগুলো, জামাতের আমির, বর্তমান মাননীয় বিরোধী দলীয় নেতা, উনি আপাতমস্ত একজন মানবিক নেতা। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমলে হলিয়া মাথায় নিয়ে তিনি সেই চট্টগ্রামে আগুন লেগেছে, সবার আগে উনি, সরকারের কেউ যাওয়ার আগে উনি, পঞ্চগড়ে হিন্দু 70টা পরিবার মারা গেছে, সবার আগে উনি। এই যে মানবিক রাজনীতি, এটা কোন সময়? এটা কিন্তু জুলাই বিপ্লব উত্তর না, আমি আওয়ামী রেজিমের সময়ের কথা বলতেছি। উনি যেন ঘুমান না, এমনটা মনে হয় যেন উনি যেন জেগেই থাকে। মানে বর্তমান আমির দায়িত্ব পাওয়ার পর থেকে রাজনৈতিক বয়ানেও এক ধরনের পরিবর্তন এসেছে, জামাতের রাজনৈতিক সংস্কৃতি, মানে ওনার রাজনৈতিক সংস্কৃতিটা হলো মানবতা, মানব সেবা,
তিনি দলের নেতাকর্মীদের এটাই বলছেন যে যদি সত্যিকার আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং জনকল্যাণ করতে চাও তাহলে মানবিক হও, মানুষের পাশে দাঁড়াও, কথা মালার রাজনীতি না করে কাজের রাজনীতি করো। তিনি সংগঠনটাকে টোটালি গণমুখী এবং মানবিক ক্যারেক্টার সম্পন্ন করে ফেলেছেন। ফলে জনগণের কাছে এটা বিরাট দৃষ্টি আকর্ষণ হয়েছে, জনগণ সেই জন্য জামাতকে চয়েস করেছে। আপনারা কখনো কখনো রাজনীতিকে ইবাদত হিসেবে দেখেন, তো এই যে বক্তব্য সেটা রাজনৈতিক বা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সাধারণ জনগণকে বোঝানোর ক্ষেত্রে আসলে কোথায় কিভাবে বোঝানো? কখনো কখনো না, এটাই আমাদের রাজনীতি আমরা এবাদত সমতুল্য মনে করি। কেন? এবাদতটা দুই পার্ট, এবাদতের দুইটা পার্ট। এটা হকুল্লাহ, আল্লাহর হক, যেমন আল্লাহর সাথে শিরক করা যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো। আর একটা হলো হকুল এবাদ, সেটা কি মা বাবার হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, ভাই বোনের হক, সমাজের হক। এই হকুল এবাদ এটা আমরা জানি না যে এবাদত। একবার আল্লাহ রসুল মজলিসে সাহাবিদের নিয়ে বসা, এক আগুন থেকে এসে বললেন, ইয়া আল্লাহ রসুল আমাকে সাহায্য করো। আল্লাহ রসুল সাহাবিদের বললেন, তোমাদের কে তাকে সাহায্য করবা? একজন সাহেব বললেন, ইয়া আল্লাহ রসুল ওনাকে সাহায্য করলে আমাদের কী লাভ হবে? আল্লাহ রসুল, তোমাদের এরকম লাভ হবে যে তোমরা যদি 30 দিন মসজিদে নববীতে, এই মসজিদ, তিনি মসজিদ যে মসজিদে বসাচ্ছিলেন, এখানে যদি এতেকাফ করতে, তাতে যে তোমাদের লাভ হইতো, সওয়াব হইতো, আল্লাহ এবং রসুল খুশি হইতেন, এর চেয়ে বেশি এই কাজে আল্লাহ এবং তার রসুল খুশি হবেন। আপনি সূরা বাকারা 177 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে আল্লাহ ইমানের পরেই মানুষকে মানব সেবার কথা বলেছে। সো এটা তো ইবাদত, আমরা যা করি আল্লাহকে খুশি করার জন্য। এখন সেখানে আরেকটি প্রশ্ন চলে আসে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং আপনারাও এখন গণতন্ত্রের কথা বলছেন, সেক্ষেত্রে যদি আল্লাহর শাসন এবং আপনাদের গঠনতন্ত্র যেটা রয়েছে যে সার্বভৌমত্বের মালিক স্বয়ং আল্লাহ, তাহলে গণতন্ত্র এবং এই যে আল্লাহর শাসন এটাকে কিভাবে আপনারা? এটা কোনো কন্ট্রাডিকশন না। আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে এরপরে যেটা আছে, আপনি পরামর্শ ভিত্তিক আপনি কাজ করবেন। কিন্তু আধুনিক গণতন্ত্র বা পশ্চিমাদের যে গণতন্ত্র, সেখানে কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস যেটা বলা হয় হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে। কিন্তু আপনারা যেটা মানে যে গঠনতন্ত্র, আমরা যে গঠনতন্ত্র, সেখানে আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি। কিন্তু আমরা ক্ষমতায় গেলে আল্লাহর সার্বভৌমত্বকেই আমরা মেনে নিয়ে সেই রকম আমরা, পশ্চিমা গণতন্ত্র আর এই গণতন্ত্রের মধ্যে শুধু এই ভাষাগত কিছু পার্থক্য। এই ভাষাটা আমরা চেঞ্জ করে দিলেই আমরা প্র্যাকটিক্যাল কাজ যেটা হবে সেটা হলো পার্লামেন্ট থাকবে, এটাকে আমরা শুরা ধরব। পার্লামেন্টের অধিকাংশের মতামতের ভিত্তিতেই যেটা আল্লাহ এবং রসুল ফয়সালা করে দিয়েছেন, এখানে আপনি হাত দিতে পারবেন না। কিন্তু যেখানে আল্লাহ এবং রসুলের ফয়সালা নেই বা এটার কোনো ইজমাই কোনো অন্য কোনো মাসালা আছে, সেটা পরামর্শের ভিত্তিতে হয়ে যাবে। যেমন আমি ধরেন, আপনার নামাজ, ইসলামী রাষ্ট্র যদি হয় বা ইসলামী রাষ্ট্র যদি নাও হয়, এখন যে গভর্নমেন্ট আছে তারা নামাজ বদলাইতে পারবে? নামাজ 5 ওয়াক্ত, এরা বলতে পারবে 6 ওয়াক্ত? গণতন্ত্র জনগণের সার্বভৌমত্বতে পারলে এটা করুক। কিছু বিষয় আছে আসলে এরাও মানে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি বাংলাদেশ ইসলামী দেশ হবে কিনা? মানে এখনো তো ইসলামী, এখনই ইসলামী দেশ বাংলাদেশ, ইসলামী কালচারকে ধারণ করে এই দেশ চলে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ যদি আল্লাহর আইনের লঙ্ঘন করে বা কেউ যদি এই যে অপরাধ যেগুলো হয়, দুর্নীতি, এগুলো প্রয়োগ নাই তো। জামাত ক্ষমতায় গেলে এগুলো প্রয়োগ হবে। দুর্নীতি যারা করবে তাদের বিচার হবে, চাঁদাবাজি যারা করবে তাদের বিচার হবে। এইটাই আল্লাহর আইন। কেউ অন্যায় করলে তার অন্যায়ের শাস্তি থাকতে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় এবং খেলাফত অনেকে শরিয়া আইনটা বোঝে না। হ্যাঁ, মানে শরিয়া আইনে চুরির অপরাধ তো হাত কেটে দেওয়া, এখানে এরকম আইনগুলো আসবে কিনা? চুরির হাত কেটে দেওয়া, এই কথা বলে এটা প্যানিক তৈরি করতে চায়। এটা হলো যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্র সবার মৌলিক যে চাহিদা কী কী, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিশ্চিত করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কেউ বেকার থাকলে রাষ্ট্র দায়িত্ব নেবে, কেউ ডিজেবল হলে রাষ্ট্র দায়িত্ব নেবে। এই সব ব্যবস্থা করার পরেও অভ্যাসের কারণে যদি কেউ চুরি করতে চায়, কেউ যদি দুর্নীতি করতে চায়, তাকে রাষ্ট্র বোঝাবে। বোঝানোর পরেও যদি সে না বুঝে এবং সে রাষ্ট্রের মধ্যে ট্রাবল তৈরি করতে চায়, জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করতে চায়,
এবং এটা বোঝা যায় যে উদ্দেশ্যমূলক, ইন্টেনশনাল, তখন হয়তো তার ব্যাপারে বা রাষ্ট্র যে ধরনের ব্যবস্থা ওই সময়ের আলোকে, ইসলামী শরিয়াকে ফলো করে ওই সময়ের আলোকে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এইটা একটা কথা, আর ইসলামী শরিয়া নামাজকে শরিয়ার মধ্যে নাই, তাই নামাজ দেশের লাখো কোটি মানুষ পড়তেছে না, রোজা পড়তেছে না। কোনো সরকারের ক্ষমতা আছে এদেশে যে নামাজ চেঞ্জ করে দিবে? বলবে এ কথা যে নামাজ কেউ পড়তে পারবেন না? বলতে পারবে? তো শরিয়া তো আছে এদেশে, হ্যাঁ, সবই আছে। হ্যাঁ, এখন যেটা নাই, এখন মানুষ নামাজে যায় না কেন? দোকান খোলা রাখলে তার সব লুট হয়ে যাবে। ইসলামী সরকার হলে মানুষ তার ব্যবসার দায়িত্ব নেবে, যান সিসি ক্যামেরা আছে, গার্ড আছে, এভরিথিং আছে, কেউ এক পয়সা চুরি করলে দেখবো আমরা, তখন মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে নামাজটাতে যাবে। এখন সেই ব্যবস্থা নাই। নামাজের যে পরিবেশটা, রোজার যে পরিবেশটা এবং ইসলামী সংস্কৃতি, এটাকে এখন সেভাবে রাষ্ট্র থেকে ব্যাকআপ করা হচ্ছে না। নামাজ কায়েম হোক, তার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। তখন আমরা উদ্যোগ নিব, আমরা বলবো যারা নামাজে যেতে চান আপনারা নামাজে যান, আমরা নামাজের সমূহ আপনাদের সম্পদের জীবনের নিরাপত্তা আমরা দেব। আপনি ইসলামী সংস্কৃতির কথা বললেন, এখানে সাংস্কৃতিক আয়োজনের বিষয়েও এক ধরনের কথা সংস্কৃতি কর্মীদের মধ্যে আছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আসলে এই যে ধরেন পহেলা বৈশাখ উদযাপন, বাংলাদেশি বা বাঙালি সংস্কৃতির যে অনুষঙ্গগুলো আছে সেখানে আপনাদের আসলে কি পরিকল্পনা কি? না দেখেন, সংস্কৃতি এটা ওয়াইডার একটা বিষয়, মানুষের পুরো জীবনটা সংস্কৃতির ভিতরে। এই যে আমি কথা বলছি, আপনি এসে ঢুকলেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম সালাম বললেন। আপনি যখন পানি খান, আপনি যখন পানি খান দাঁড়ায় খান না বসে খান, ডাইন হাত দিয়ে খান, তাই না? খাবার যখন খান তখন আপনি হাত ধুয়ে পরিষ্কার করে চিবাইয়া অনেক সময় নিয়ে খান, এই সবই সংস্কৃতি। এখন ওই যে কিছু বিষয়টাকে আলাদা করা, এইটা হলো একটা দুষ্টমি। আসলে পুরো লাইফটাই তো সংস্কৃতির ভিতরে, এবং আমরা সেটাই দেখতেছি দেশের বিশেষ মানুষ ইসলামী সংস্কৃতি ফলো করে। ঘটিগত মানুষ ভিন দেশের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি বলে চালাই দিতে চায় এবং বলে যে এইটা দিয়ে কী করবেন আপনারা। কোনোটা যদি আমার দেশের সংস্কৃতি না হয় কিংবা আমার ইমান আকিদা আমার তাসদিক তামাদ্দুনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে ওই সময় সরকার যারা থাকবে তারা একটা উলামায়ে কিরামের বোর্ড বসাবে, যারা বিশেষজ্ঞ তাদেরকে ডাকবে, তারা বসে বলবে কোনটা করা যাবে কোনটা করা যাবে। এটা তো এত কাল্পনিকভাবে আপনার এত আগে ভাগে ভয় পাওয়ার তো কোনো কিছু নেই। মানে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে গান না। বাজনা, তারপরে আসলে ভাস্কর্য, এই জায়গাগুলোতে আসলে যেটা যেটা পরিবর্তন আসবে। যেটা যেটা ইমানের সাথে আখলাকের সাথে সামঞ্জস্যশীল থাকবে সবই থাকবে এবং লালনও করা হবে। কোনোটা যদি ব্যতিক্রম হয় তাহলে এর ব্যতিক্রম কী হইতে পারে? কোনোটা যদি মনে হয় যে না এটা ইসলাম যায় না বা এটা আল্লাহ নারাজ হবেন, নবী নারাজ হবেন, তা আমরা সবাই মিলে আলোচনা করে এর ব্যতিক্রমটা দেখা যাবে এমন একটা ফর্মুলা বের হবে যে ওটা কাভার করবে। জাস্ট একটু ঘুরাই দিলে হবে, একটু জিনিসটাকে লাইন আপ করে দিলে হবে। এগুলোর কোনো জাতির ভয় করার কিছু নাই। কারণ আমাদের মিনিস্টার ছিল, তাদের মিনিস্ট্রির আন্ডারে কী হয়েছে তারা দেখতে পারে। আমাদের এমপিরা আছে, তাদের যেসব আসন ওখানে তারা কী করতেছে দেখতে পারে। তারপরে আমাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, ব্যাংক আছে, যে আমরা সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে, সেটা তো আমাদের সহযোগিতায়। ইসলামী ব্যাংক হ্যাঁ, বাংলাদেশের কথা তাহলে বলছেন। সেই ক্ষেত্রে আমাদেরগুলো তো গোপন না। আমরা কি করব, একটা দল কি করে বা কি করবে, এটা কি হঠাৎ করে খালি ক্ষমতায় গিয়ে করবে না আগেও করবে? আগেই তো করে। দলটা ক্ষমতায় যাওয়ার আগে সে কী করে এটা কি জাতি দেখে না, না গোপন কিছু থাকে? জামাত ইসলামী তো কোনো গোপন কাজ নেই। এবং আপনাদের তার আসলে মানে জামাত ইসলামী একটা ওয়াইডার ফ্লেক্সিবল রাজনৈতিক দল, যেখানে যে সংস্কৃতির মধ্যে শিরক নাই, যেখানে আল্লাহ এবং রসুলকে নারাজ করা হয় না, এর কোনোটাকেই জামাত বাধা দেবে না এবং এটাকে সহযোগিতা করবে। শুধু যেখানে শিরকের প্রশ্ন আসবে এবং আল্লাহ এবং রসুল নারাজ হওয়ার প্রশ্ন আসবে, সেটা আমরা বিকল্পটা দিয়ে কভার করে নেব। সেক্ষেত্রে আর একটা প্রশ্ন চলে আসে, সংখ্যালঘু এবং অমুসলিমদের ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি। খুবই পরিষ্কার দৃষ্টিভঙ্গি, সংখ্যালঘুরাও এটা জানে। জামাত সংখ্যালঘুদের ব্যাপারে খুবই মানে পজিটিভ, এবং তাদের মানবিক, রাজনৈতিক, নাগরিক সব অধিকারকে জামাত স্বীকৃতি দেয় এবং ক্ষমতায় গেল দেবে। একটু আগে আপনি জামাত ইসলাম, আমিরের একটা উদাহরণ দিয়ে বলছিলেন। বললাম তো, হ্যাঁ। ইসলাম এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সংখ্যালঘু দের উপরে যদি কেউ, কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি তাদের উপর কোনো অত্যাচার করে, তাদের কোনো হক নষ্ট করে, তিনি বলছেন আমি সেই সংখ্যালঘুর পক্ষে কিয়ামতের দিন এই সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, আমি হব বাদী। কার জন্য? ওই সংখ্যালঘু ব্যক্তির জন্য। কার বিরুদ্ধে? আমার ওই মুসলমানের বিরুদ্ধে।
তো নবী যদি আল্লাহর কাছে বাদী হন তে মুসলমানের কি হবে? তরুণদের সম্পৃক্ত করবার জন্য আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? দেখেন আমাদের সংগঠনটা তরুণ এবং প্রবীণ, মাঝারি বয়স্ক সবার একটা সম্মিলিত একটা ইয়ে। আমরা তরুণদেরকে খুব ওয়েলকাম জানাই। আপনি এক সময় আমাদের তরুণ ছিলেন এবং হ্যাঁ, তরুণ বয়সে রাজনীতির জি, সাথে জি, এসেছেন জি, আপনি। জি। আমাদের যিনি নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেন যে আমার বয়স, চুল, দাড়ি সব সফেদ হয়ে গেছে কিন্তু আমি মনের দিক থেকে তরুণ, আমি নবীন। এবং উনি যেভাবে দৌড়ান এবং কথা বলেন, কাজ করেন, তরুণরাও তাকে খুব আকৃষ্ট করে, লাইক করে। এবং তিনি তরুণ নেতৃত্বকেও আগায় নিয়ে আসছেন দলের মধ্যে সব জায়গায়। আমরা তরুণদেরকে ওয়েলকাম জানাই। গত নির্বাচনে তরুণরা অনেক বেশি ভোট দিছে জামাত ইসলামকে। নতুন ভোটারদের মনে হয় 80% ভোটারই জামাতকে ভোট দিয়েছে। আমরা লাইনে দেখেছি তরুণদের সংখ্যাই বেশি। এটার কারণ কি অনেকটা এনসিপির সাথে আপনাদের রাজনৈতিক নো জোট? নো নো এনসিপি তো সেদিন আমাদের সাথে আসলো, তাহলে তো মানুষ এনসিপিকে ভোট দিত। কিন্তু এনসিপিকে আপনাদের একটি এনসিপি মানে শক্তি হিসেবে ধরা হয়। রাজনৈতিক আলোচক যারা আছেন তারা এনসিপি বিভিন্ন যখন সময় আসলো বলেন। আমরা এটাকে আশীর্বাদ করেছি এই অর্থেই যে তরুণদের একটা দল আগায় আসুক, তরুণরা আগায় আসুক। কিন্তু জামাত ইসলামীতে তরুণের সংখ্যা এনসিপির চাইতে অন্তত 100 গুণ বেশি। কারণ হলো জামাতের পুরো দলটাই তরুণ। এই যে না আমি তরুণের বাইরে না, আমার সাথে যারা কাজ করে পুরোটাই তরুণ। এবং একটা কথা এই জন্যই বলা হয় হুম, কি যে এখন যে জামাত ইসলামী সেটা হচ্ছে আধুনিক জামাত ইসলামী। এই কারণে কি বলা হয় যে তরুণরা অনেক বেশি সংখ্যায় জামাত আপনারা? ইসলামী আগেও আধুনিক ছিল, কিন্তু জামাত ইসলামীকে মানুষের সামনে আসতে দেওয়া হয়নি। নানাভাবে জামাতকে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন তো জামাতকে বিশেষ করে জুলাই যুদ্ধে তৎপরবর্তী কর্মসূচিতে মানুষ একেবারে কাছে থেকে দেখতেছে। তরুণরা দেখতেছে এই এই আমাদের সাথে যে তরুণরা মদ খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, মেয়েদের চরিত্র নষ্ট করে না, কমিটমেন্ট দিলে রক্ষা করে, এবং তারা পায়াস এবং তারা দায়িত্বশীল, মানবিক। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কত স্লোগান সাদিক খানের বিরুদ্ধে দিচ্ছে, বাচ্চা ছেলে কয় যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানে, কত কিছু তার নামে রং বেরঙের ইয়ে করলো। সব কিছু তাদের এই স্লোগানিস্ট যারা এবং এই ধরনের নোংরা ডার্টি পলিটিক্স যারা করেছে, ছাত্রছাত্রীরা বড় করে একটা চপেটাঘাত দিয়ে সাদিক কায়েমকে বিপুল ভোটে এবং তার জিএসকে এবং আদার সবাইকে। তার মানে তরুণরা নোংরামি পছন্দ করে না। এই এই তরুণরা তারা নতুনত্বকে পছন্দ করে, শিবিরের মধ্যে সেটা আছে। শিবিরের রাজনীতিকে এক ধরনের মানে পোস্টারিং বা ট্যাগিং করা হয় যে রক কাটা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই জায়গাটাকে আপনারা কিভাবে আসলে সাধারণ মানুষের কাছে পজিটিভ ব্র্যান্ডিংয়ে নিয়ে যেতে? অলরেডি এটা ড্যাড হয়ে গেছে। এটা একসময় খুব পপুলার করার চেষ্টা করেছে রক কাটা। এখন তো দেখা যায় যে শিবির রক কাটে না, বরং রক্ত কাটে যারা এই কথা বলছে। এই মুহূর্তে একটা ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগ তো নাই।